নমস্কার বন্ধুরা। প্রথমে খারাপ খবরটা দিই আপনাদের সবাইকে। আমাদের সবার যে প্রেয়ার ছিল, আমার পরিশ্রম ছিল, সব কিছু ব্যর্থ করে দিয়ে কালু গতকাল সকালবেলা মারা গেছে। মানে আগের দিন রাতেও একটু বেটার ইমপ্রুভ করছিল, তো স্যালাইন চলেছিল, একটু ইমপ্রুভ দেখাচ্ছিল, কিন্তু গতকাল সকালবেলা ভোরবেলায় মারা গেছে কালু। আর আমি না, সত্যি কথা বলতে কি, ওর অবস্থা এত ক্রিটিক্যাল ছিল না, আমি যে নিজে সকালবেলা গিয়ে রোজ ওকে দেখবো না, আমি সেই সাহস পেতাম না। আমার বাড়িতে যে বৌটি দিদিটি কাজ করতে আসে, ওই আসে 8টার দিকে, ওকেই আমি পাঠাই, তুমি উপরে গিয়ে দেখো তো কালু ঠিক আছে তো। মানে আমি গিয়ে ওর যদি কিছু হয়ে গিয়ে থাকে আমি ওটা দেখতে পারবো না, তো ওকে পাঠিয়েছি। ও উপরে গিয়েই দিদি বলে যখন ডেকেছে তখনই আমি বুঝেছি যে খারাপ খবর। তাই হলো, কালু চলে গেছে ইহলোকের মায়া কাটিয়ে। তো কালু সম্বন্ধে কয়েকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যে যত কুকুরদের আমি জীবনে রেস্কিউ করেছি বা ট্রিটমেন্ট করেছি, প্রত্যেকটা কুকুরের কাহিনী আমার জীবনে এক একটা শিক্ষা। এবং শিক্ষাটা হচ্ছে জীবন সম্বন্ধে, আমাদের সমাজ সম্বন্ধে, মানুষ সম্বন্ধে আমাকে শিখিয়ে দিয়ে গেছে। কালুটাও মানে খুবই সাংঘাতিক সেটা শিক্ষা দিয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, 2020 সাল যখন আমি সবে ক্যান্সার থেকে একটু বেটার মানে কেমো বন্ধ হয়েছে, একটু সুস্থ হচ্ছে, আমার সবে মাথায় অল্প অল্প চুল গজাচ্ছে, তো কেমো বন্ধ। সেই সময় মানে আমার তখন লকডাউন শুরু হয়, মনে হয় 2020 সালের দিকে, লাস্টের দিকটা হবে লকডাউন শুরু হয়। সেই সময় কোথা থেকে জানি না, কে একটা খবর পেয়ে আমার কাছে, একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা আমাদেরই এলাকায় থাকে, তারা আসে, এসে বলে যে এখন লকডাউন শুরু হয়েছে, আমরা সব কুকুরদের খাওয়াচ্ছি, আপনি কিছু টাকা দিয়ে আমাদের সাহায্য করুন, শুনেছি আপনি পশুপ্রেমী। তো আমার টাকা বলতে তখন ছিল, আমার বাবার ফ্ল্যাট একটা আছে, সেটা ভাড়া দেওয়া থাকতো, সেই মাসে আমি 8,000 টাকা পেতাম। তার মধ্যে 4,000 টাকা আমার এই প্যারালাইজড কুকুর যে গোলু, ওকে তখন তো যেহেতু আমি অসুস্থ ছিলাম, ও ক্রেশে থাকতো, তো প্রত্যেক মাসে ওই 8,000 থেকে 4,000 টাকা আমার গোলুর জন্যে ক্রেশে দিতে হতো। আর বাকি যে 4,000 থাকতো, ওটা কিছুটা আমি এই মানে কোনো কুকুরের ট্রিটমেন্ট বা কিছু এনজিওতে দেওয়া, এগুলো আমি কাজ দিতাম। এবং সেটার জন্য আমার পরিবারের লোকেরা খুবই বিরক্ত ছিল, রাগ ছিল আমার ওপর সবারই। মোটামুটি আমার মামারা সবাই ওয়েল এস্টাবলিশড, বা আমার আত্মীয় স্বজনরাও সবাই ওয়েল এস্টাবলিশড, কিন্তু কেউই আমাকে খুব একটা পছন্দ করে না। তার মেন কারণ হচ্ছে আমি টাকা পয়সা নষ্ট করি। তাদের মতে এই রাস্তার কুকুরদের পেছনে, আগে যখন আমি নিজেও রোজগার করেছি, চাকরি করেছি, সেই টাকাই দিয়েছি, বা আমার বাবার ফ্ল্যাট থেকে ভাড়া আসা টাকাটাই দিয়েছি, কিন্তু তাতেও তাদের খুব রাগ, এবং তাদের বক্তব্যটাই আমি জাস্ট টাকা ওয়েস্ট করছি, এগুলো করে কোনো লাভ নেই। সবাই লাভ লোকসানের জন্যই টাকা ইনকাম করে এবং খরচ করে। তো কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, ফুর্তি করা, বেড়াতে যাওয়া, এগুলো লাভের মধ্যে পড়ে, বা বিজনেসে ইনভেস্টমেন্ট করা, বা কোনো এমনি কোথাও ইনভেস্টমেন্ট করা, বা ফ্ল্যাট কেনা করা, এগুলো লাভের মধ্যে পড়ে। আমি তো লাভ করিনি, আমি লোকসানের কাজ করেছি। কিন্তু এবং সেটার জন্য সবারই আমার উপরে, আমার আপন পর প্রত্যেকেই মোটামুটি আমার ওপরে সবারই রাগ ছিল। তো সেই রকমই এই ফ্ল্যাটের টাকা আমি দিতাম, বাড়ি ভাড়ার টাকা। আমার বাবারই ফ্ল্যাট, বাবা মারা গেছিলো, মা আমার সাথে থাকতো। তো সেই সময় মানে মা আমার চিকিৎসার সময় মা আমাকে সাপোর্ট দিয়েছে সেই সময়, তো মা আমার সাথে থাকতো, সেই জন্য ফ্ল্যাটটা ভাড়া দেওয়া ছিল। এবার সেই টাকাটাই আমি দিতাম আমার গলুর জন্যে, গলু তখন ক্রেশে। আর আর যে 4,000 টাকা থাকতো, তার মধ্যে থেকে আমি 1,000 টাকা ওই ভদ্রলোক ভদ্রমহিলাকে দিয়েছিলাম, যে তারা কুকুর খাওয়াবে লকডাউনের সময়। আর আমার শরীর তো একেবারে তখন ভালো নয় যে আমি ফিজিক্যালি গিয়ে রাস্তার কুকুরদের খাওয়াবো, আমার সেই ক্ষমতা ইভেন এখনও নেই। সেটা আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছি যে আমি রোদ সহ্য করতে পারি না, তো সেই ক্ষমতা আমার নেই। তাই জন্য ওই দিকটা আমি যাইনি। আর আমি এটা জানতাম যে একবার যদি আমি এই খাওয়ানো শুরু করি, এটা আমি বন্ধ করতে পারবো না, এটা মানে আটকেই যাব এই মায়ার জালে। তো সেই জন্য আমি এটা শুরুই করিনি। আমি জানি আমার শরীর, আমার আর্থিক অবস্থা কোনোটাই আমার পারমিট করবে না।
তো যাই হোক, ওই সূত্রেই ভদ্রলোক ভদ্রমহিলার সাথে আমার পরিচয় হয়। এর পরবর্তীকালে 1-2 বছর পরে কি হয় যে মানে ওদের সাথে আমার টুকটাক মানে ওরা যা যা করে, ট্রিটমেন্ট করে বা খাবার দেয়, আমাকে ডেকে নিয়ে যায়, আমিও টুকটাক যাই। এবং যেতে আসতে গিয়ে দেখলাম যে এরা যে মেডিসিন দেয় ডগদেরকে, এসব ডক্টর বা ভেট কনসাল্ট করে না। এবং এরা কোথাও একটা এনজিও থেকে কিছু ওষুধ এরা ফ্রিতে আনে, এবং যে কুকুরের যাই অসুখ করে থাক না কেন, ওই ওষুধগুলোর মধ্যে থেকেই কোনো একটা ওষুধ নিজেদের ইচ্ছে মতন ওই কুকুরগুলোকে খাইয়ে দেয়। তাতে হয়তো কোনো সময় কাজ হয়, কোনো সময় কাজ না হয়ে কুকুর মারাও যায়। তো এই ধরনের কাণ্ডকীর্তি দেখে আমার এদেরকে পছন্দ হলো না, যে এরা তো প্রপার ওয়েতে মানে আমার বক্তব্য, আমি হচ্ছি কীরকম, যে আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু করি, না হয় করবো না, কিন্তু এই নিজের ইচ্ছে মতন একটা ওষুধ যা মনে এলো দিলাম, এইটা আমার কাছে একটু অড লেগেছে, এবং আমি এই ধরনের কাজে ওদের থেকে আমি ধীরে ধীরে সরে আসতে শুরু করি। তো এরকম একটা সিচুয়েশানে একদিন কি হলো, আমাদের এখানে একটা কুকুর, মানে নারায়ণপুর বাজারের কুকুর, কেউ মেরে পা ভেঙে দেয়। এবং তারপরে ভেঙে দেওয়ার পর ওরা আমাকে বলে যে মনিকা তোমার বাড়িতে এনে রাখবো, ওটাই আমার ফার্স্ট কুকুর, মানে আমার ক্যান্সার থেকে ওঠার পরে এই বাড়িতে, তো তোমার কাছে রাখবো, ওকে প্লাস্টার করবে এই সেই, তো তোমার কাছে কয়েকদিন রাখবো, প্লাস্টার করে তো রাস্তায় রাখা যাবে না। তো আমি রাজি হয়ে যাই যে ঠিক আছে, আমি রাখতে পারবো, আমার বাড়িটা বড় আছে, আমি না হয় একটা কুকুরের যত্ন আমি করতে পারবো। আমি রাজি হয়ে যাই, কিন্তু ওরা কুকুর আনতে পারে না। কি হয়, কুকুরটা নাকি যখন ওরা ডাক্তার আসে প্লাস্টার করবে, কুকুর গায়েব হয়ে যায়, কুকুর ওর ওখানে পাওয়া যায় না। পরে শোনা গেছে যে যে কুকুরটাকে মেরেছিল, মেরে পা ভেঙে দিয়েছিল, ওকে নাকি এরা বলেছিল যে ডাক্তার এসছে, এই হচ্ছে সব খরচা তোকে দিতে হবে, তুই মেরেছিস, তোকে খরচা দিতে হবে। এবার সে খরচা দেওয়ার ভয়ে সে কুকুরটাকে ওই এলাকা থেকে কোথাও দূরে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। এইরকম এবার কুকুর আর পাওয়া যায়নি, তো আমার কাছেও আসতে পারেনি, ট্রিটমেন্টও হয়নি, কিছুই হয়নি। প্রায় মাসখানেক বাদে হঠাৎ কুকুরটাকে কোথায় দূরে পাওয়া গেছে, তখন মানে ওই হাড় তো ভাঙা অবস্থা ছিল, তার চেয়ে আরও বাজে অবস্থা হয়ে গেছে, মানে অনেক দূরে কোথাও, সেখানে ঠিকমতো খেতে পায়নি, আরও ইনফেকশন হয়ে গেছে। মানে ওকে এসছিল, ওর পেছনের পায়ের হাড় একটা ভেঙে এরকম বেরিয়ে গেছে, চামড়া থেকে হাড় বেরিয়ে দেখা যাচ্ছে, আর বাকি পাটা এরকম ঝুলছে। এই অবস্থায় ওকে এই ভদ্রলোক ভদ্রমহিলা, এখন ওদের ভদ্রলোক আমার বলতেছে, যাই হোক, তারা রেস্কিউ করে আমার বাড়িতে এনে দিয়ে চলে যায়, যে মনিকা একে আবার ট্রিটমেন্ট করতে হবে, তোমার কাছে রেখে আমি রেখে দিই। এরপরে মোটামুটি 1-2 বার ওরা এসেছে টুকটাক, এসে যেটা হয়েছে, ওরা না গল্প গুজব করতো, এখানে আড্ডা মারতো, প্যারাভেটের সাথে একটা প্যারাভেট নিয়ে আসতো, ড্রেসিং নাম করে আমার বাড়িতে হাহা হিহি গল্প গুজব। সন্ধ্যেবেলার দিকে এবার ওকে নিয়ে যেতে হয় সকালের দিকে হসপিটালে। যখন আমি বললাম আপনারা এই বিকেলের দিকে এসে আমার বাড়িতে হাহা হিহি করবেন না, আপনারা সকালের দিকে আসুন, কুকুরটাকে নিয়ে যেতে হয়, একটা 20 কেজি ওজন তখন ওর। তো এত ভারী কুকুর নিয়ে আমার যেতে আসতে খুব অসুবিধা হয়, পয়সা করে তো ছেড়ে দিন, ট্রান্সপোর্টেশনের কস্ট আছে, ডাক্তারের ফিসটা হয়তো হসপিটালে লাগতো না, কিন্তু ওষুধের খরচা আছে, যাতায়াত ভাড়া আছে, গাড়ি করে যাওয়া আসা, তো এইগুলো টাকা পয়সা ওরা প্রথম দিকে বোধহয় কিছু দিয়েছিল বাজার থেকে তুলে 2-3 হাজার টাকা, তারপরে ওরা গায়েব হয়ে যায়। আর যখন আমি বলছি সকালের দিকে আসুন, ওকে ধরতে টরতে আমার সুবিধা হয়, আপনারা একটু ধরে দেবেন অন্তত, আমি তো একা মানুষ, এই কুকুরটাকে নিয়ে ব্লাড টেস্টে নিয়ে যাচ্ছি, এক্সরেতে নিয়ে যাচ্ছি, হসপিটালে নিয়ে যাচ্ছি, তো আমার একা টানা হেঁচড়া করতে খুব অসুবিধা হয়, ড্রাইভারদেরকে বলতে হয় দাদা একটু ধরুন, এই দিকটা আমি ধরছি, আপনি ওই দিকটা ধরুন। এরা যদি একটু কেউ সঙ্গে যেত আমার সুবিধা হতো, কিন্তু তখন এদেরকে পাওয়াই যায়। এরকম করে যখন আমি বললাম যে ঠিক আছে, আপনারা অন্তত মানে সকালে এই বিকেলের দিকে এসে গল্প গুজবটা না করে অন্তত সকালবেলাটায় আসলে কুকুরটাকে ডাক্তারের কাছে নিয়ে টিয়ে যাওয়ার সময় তখন আমার একটু উপকার হয়। তো ওরা এলো না, ওই একবার 3,000 টাকা দিয়েছিল বাজার থেকে, নাকি ও সবার থেকে জোগাড় করে, মানে সব দোকানদারদের থেকে ওরা টাকা জোগাড় করে 3,000 টাকা আমাকে দিয়েছিল ট্রিটমেন্টের জন্য। তা ওর ব্লাড, এরপরে যেটা হয়, ওকে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, কুকুরটার হিমোগ্লোবিন মানে ব্লাড টেস্ট করে দেখা যায়, ব্লাড টেস্ট করতেই মোটামুটি 7-8 হাজার টাকা খরচা হয়। ব্লাড টেস্ট এবারে সিবিসি, কেএফটি, এলএফটি, হেমাটোজোয়া এসব টেস্ট করা হয়, তাতে ও হেমাটোজোয়া পজিটিভ বেরোয়, ওর প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম বেরোয়, ওর হিমোগ্লোবিন 4 বেরোয়। তো ডক্টর বলে যে ওর পা যে অ্যাম্পুট করবো, ও তো অপারেশন টেবিলেই ও মরে যাবে। তো
তো ওর জন্যে একটা মানে অন্য একটা 30 কেজি ওজনের কুকুর নিয়ে আসুন, ওর ব্লাড নিয়ে একে দেওয়া হবে, ব্লাড ট্রান্সফিউশন করা হবে। কলকাতার বড় ডাক্তার পসামে বসেন ডক্টর গোপাল সামন্ত, তার চেম্বারে 4,000 টাকা দিয়ে তো শুধু ওর ব্লাড ট্রান্সফিউশনই হয়েছিল। সেই কুকুর অনেক কষ্ট করে ফেসবুক থেকে একটা 30 কেজির ওজনের কুকুর জোগাড় করে নিয়ে গিয়ে ওখানে তার ব্লাড নিয়ে একে দেওয়া হয়, এবং এটা ও নিতে পেরেছিল। এরপরে যেটা হয় যে ওর অপারেশন পাটা কেটে তো বাদ দেওয়া হয়, তারপরে ওর যেটা হয় যে ওর স্টিচের যে জায়গাটা ওটা প্রায় 1 মাস ধরে শুকাচ্ছিল না। লাস্টে আমি ডক্টর চেঞ্জ করতে হলো, আবার একজন অন্য ডাক্তারের কাছে গেলাম, সে আবার নতুন করে ওই জায়গাটা চেঁচে আবার স্টিচ করলো, এবং তার 7 দিনের মধ্যে সে স্টিচ শোকালো। তারপরে ওর প্যানক্রিয়াটাইটিস, হেমাটোটোজা, আরও যা যা প্রবলেমস ছিল সেগুলো ধীরে ধীরে প্রায় 6 মাস লেগেছে এই পুরো ট্রিটমেন্টটা করে কালুকে সুস্থ করতে। তো সুস্থ করার পরে আমি দেখলাম কি কালু আমার বারান্দাতেই ছিল, আমার বাড়িতেই। এবার যেটা হচ্ছে ও 2-3 বেলা দিনের মধ্যে পেচ্ছাপ পায়খানা করে। এবার আমি তখন শরীর খারাপ, আমার শরীরও আমার অতটা ভালো নয়, এত কিছু কোয়ার্টার সুস্থ তো করেছি। এবার আমি ভাবলাম যে ও অন্তত রাস্তায় যদি মানে যার দোকানের সামনের কুকুর আর কি, তা ওখানে যদি ছেড়ে দিই, অ্যাটলিস্ট ওখানে হাগামোতাটা তো আমাকে দিয়ে পরিষ্কার করতে হবে না, ওখানে খাওয়া দাওয়া মোটামুটি পাবে, এত বছর ওখানেই তো ছিল, তো নিশ্চয়ই খেয়ে পরে বাজারে কুকুর মাছ মাংসের ওখানে ছাটফাটের অভাব হবে না, তো খেয়ে ও বেঁচে থাকবে, অসুবিধা হবে না। যদিও অসুখ বিসুখ করে তাহলে আমি তো আছি, আবার দেখব। আমি এই ভেবে, যে লোকটা দিয়ে গেছিলো তার বাজারে দোকান আছে একটা, তো তার কাছে গেছি, গিয়ে আমি বললাম যে কালু তো এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে, 3 পায়ে কিন্তু হাঁটাচলা করতে পারে, তা ওকে আমি ছেড়ে দিই বাজারে, ও যদি কোনো পরবর্তীকালে কোনো আবার অসুখ বিসুখ করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আবার নিয়ে নেব। হ্যাঁ, লোকটা তখন একটু আমার সাথে মনোমালিন্য হয়েছিল, যেহেতু ওরা যা খুশি ওষুধ দেয়, আমার সেটা পছন্দ নয়, আমি ভেট কনসাল্ট করে ওষুধ দিই, তো এই নিয়ে, তো সেই জন্য আমার দিকে তাকিয়ে বললো, আপনি কীরকম নিষ্ঠুর একজন মহিলা, যে একটা বয়স্ক কুকুরকে আপনি ছেড়ে দিচ্ছেন রাস্তায়। তা আমি না মানে খানিকক্ষণ অবাক হয়ে গেলাম, যে মানে আমার বাড়িতে দিয়ে এসছে, আমি এত নিষ্ঠুর, আমার বাড়িতেই দিয়ে এলো, আমি 6 মাস ধরে এত নিষ্ঠুর, আমি ওকে সুস্থ করলাম, হ্যাঁ এখনও স্বাভাবিক খাবার দাবার খাচ্ছে। এবার বয়স কমানোর কথাটাও কি উনি বলেছিলেন যে হ্যাঁ ওকে আমার বাড়িতে দিয়েছি, বয়সটাও কমিয়ে দেবে? তা আমি বললাম, বয়স কমানোর জন্য তো আপনি আমার বাড়িতে পাঠাননি, ওকে পাটা অ্যাম্পুট করা হয়েছে, 3 পায়ে আছে, সুস্থ আছে, খাবার ব্লাড টেস্ট করা হয়েছে, সব নর্মাল হয়েছে, এখন খাবার দাবার খাচ্ছে, হাগামোতা করছে। এখন ওর বয়স আমি তো কী করে কমাবো, তা তো সম্ভব না, রাস্তা তো অনেক বয়স কুকুরই থাকে। তো যাই হোক, আমি দেখলাম যে যারা মেরে পা ভেঙে দিয়েছে, আর যে এনে ওকে আমার বাড়িতে দিয়ে গিয়ে তার ঘাট থেকে বোঝা নামিয়ে দিয়েছে, যে আমার দোকানের সামনে মরতো, সেটা আমি মনিকার বাড়িতে পাঠিয়ে দিলাম, এবার ও ওখানে মরুক বাঁচুক, আমার সেই ব্যাপারে আমি অত কনসার্নও নই, সে সত্যিকারের সমাজের সেভাবে কোনো খোঁজও নেয়নি কালুর ব্যাপারে, যে বেঁচে আছে কি মরে গেছে। তো তো এই দুইয়ের মধ্যে খুব বেশি একটা তফাৎ নেই, যে মেরে পা ভেঙে দিয়েছে আর যে আমার বাড়িতে ওকে এনে ফেলে দিয়ে চলে গেছে, এবং পরবর্তীকালে সে আমাকে বলছে আমি নিষ্ঠুর। তো আমি আর দেখলাম যে থাক, কালু আমার কাছেই থাক, দরকার নেই ওর, এটা তো ঠিক ওর বয়স হয়েছিল, এটা সত্যি কথাই। তো তারপরে এটাও বলেছিল আর কদিন বাঁচবে, এই কথাটাও বলেছিল। তো সেই কালু কিন্তু 2020 সাল থেকে আজকে 2024 সাল 4 বছর বেঁচে রয়েছিল, এবং ভালোভাবে বলতে নিয়ে আমি যা খাবার দাবার দিয়েছি আমি মোটামুটি ভালোভাবেই ছিল, ওর কোনো অসুবিধে ছিল না। প্রপারলি প্রত্যেক বছর আমি ওকে ভ্যাকসিনেশন করাতাম, আমার অন্য সব কুকুরদেরকেও করিয়েছি, প্রত্যেকে এইভাবেই এসছে আমার বাড়িতে। একমাত্র গোলুই ছিল যে প্যারালাইজড, আমার কাছে 12 বছর ধরে আছে, এবং আমার দিল্লিতে যাওয়ার সময় এবং আমার ক্যান্সারের সময় এই পুরো পিরিয়ডটা গোলুকে আমি ক্রেশেতে রেখেছিলাম, এবং প্রত্যেক মাসে আমি ওর জন্য 4,000 টাকা করে পাঠাতাম আমার বাবার ফ্ল্যাটের ভাড়ার টাকা থেকে। তো এটাই ছিল গোলুর ব্যাপার। আর বাকি সব যারা এই যে চিন্টু, হ্যাপি, এরা তার পরবর্তীকালে এসছে, এবং কালু এই ফার্স্ট এই বাড়িতে আসে গোলুর পরে। তো সেই কালু এবারে ঠান্ডাটা পড়তেই কালুর খুব শরীর খারাপ হয়, সর্দি টর্দি লেগে যায় ওকে, আমি চেষ্টা করেছিলাম অনেক কিছু করার,
আমি যখন গেছিলাম তখনও অসুস্থ ছিল, তার আগে ওকে একবার স্যালাইন ট্যালাইন দিয়েই গেছিলাম। এসে মোটামুটি মানে ওই পিরিয়ডটা আমি যে 7 দিন ছিলাম না মেয়ের কাছে গেছিলাম, ততদিন ও একটু বেটার হয়েছিল, কিন্তু আবার ও মানে ডিটোরিয়েট করে এবং আর ওকে বাঁচানো যায় না। ওর বয়সটাও বেশি হয়ে গেছে, এক্স্যাক্টলি আমি জানি না, তবে আমার ধারণা ওর 15-16 বছর ওর বয়স হবে। তো চোখেও ধীরে ধীরে কম দেখতে শুরু করেছিল। তো যাই হোক, কালু গতকাল মারা গেছে। তো ওকে কবর দেওয়া নিয়েও কালকে একটা বিশাল ঝামেলা হয়েছে, মানে কালুর মানে এই 4 বছর আমার কাছে কোনো কোনো সমস্যা ছিল না কালুর, কিন্তু আশাটা যেমন বিতর্কিতভাবে এইসব এই ফেক অ্যানিম্যাল লাভার টাভারদের, এবং এরা কলকাতায় এই ফেক অ্যানিম্যাল লাভারদের মানে আমি বেশি ভয় পাই। যারা অ্যানিম্যাল হেটার তারা তো বলে হ্যাঁ আমরা কুকুর পছন্দ করি না, আমরা মারি, আমরা এই, তাদেরকে বোঝা যায় যে হ্যাঁ এরা হেটার। কিন্তু লাভার আমি দেখেছি ওরা বেশি ভয়ঙ্কর। এরা তো দেখতে লাভার, কিন্তু যখন মিশে দেখি যে এদের মধ্যে প্রচুর প্রচুর সমস্যা আছে, মানে প্রপারলি এরা মানে এরা যা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এরা ক্যাপাসিটির বাইরে গিয়ে কাজ করে। আমার মতে যতটা ক্যাপাসিটি নিজের তার বাইরে যাওয়া উচিত নয়, সে ফিনান্সিয়ালি হোক, ফিজিক্যাল হোক, সোশ্যাল হোক, যেটাই হোক, প্রত্যেকটা মানুষের একটা লিমিটেশন আছে। তো আমি কলকাতা শহরে এই ফেক, এই জন্যে আমি বলি এদেরকে ফেক, কেন কি মানে ঘরে ঢুকে গন্ধ লাগবে, একটা বিচ্ছিরি একটা পরিবেশ হবে, বাড়িতে এতগুলো কুকুর আছে, লোকের একটা কী করবে ঘেনা, এই এদের বাড়িতে গেলেই কুকুর আছে গন্ধ লাগে। তো সেই জিনিসটা আমি পছন্দ করি না। আমার বাড়িতে 7টা আছে, আমার বাড়িটা বড়, সেই জন্য আমি সেভাবে মেনটেন করার আমার মতে আমি মনে করি যে আমি চেষ্টা করি যে পরিষ্কারভাবে এদের রাখা, এবং আমার বাড়িতে এসে কেউ বলে না যে গন্ধ লাগবে, গন্ধ আছে আমার বাড়িতে। তো কালুর কবর নিয়ে কালকে যেটা হলো, কালু তো মারা গেছে। এবার এর আগে আমার বাড়িতে যেসব রাস্তার কুকুর এনেছি তার ট্রিটমেন্টের দরুন অনেকে হয়েছে, মারা গেছে, সবাই যে বেঁচে গেছে তা নয়। চেষ্টার ফলেও আমরা তো চেষ্টা করতে পারি না, কারুর মানে বাঁচা মরা তো আমার বা ডাক্তার কারুর হাতেই নেই, কিন্তু আমরা চেষ্টা করি জেনুইনলি একটা টেস্ট করানো, ডক্টর দেখানো, প্রসিডিওর যেটা মেনটেন করার, ওষুধ কেনা, স্যালাইন দেওয়া, যা যা ভেট প্রেসক্রাইব করে সেই অনুযায়ী। এরপরে এবার যদি কিছু হয় সেটা তো আমার হাতে নেই, হ্যাঁ সেটা আমরা এবার এভাবেই, যাই হোক আগেও মরেছে, কিন্তু সেই ক্ষেত্রে যেটা হয়েছে আমি আমার মানে 2-1 জন আমাদের এই এলাকার পেছন দিকটা না একটু ফাঁকা ফাঁকা আছে, তো ওইখানে কিছু বাগান টাগান আছে যেখানে সেভাবে লোকজন থাকে না বা যায় না। তো সেইখানে আমি আমার চেনাশোনা একটা ছেলে আছে, ওকে দিয়ে আমি গর্ত খুঁড়ে আমি ওদের কবর দিয়ে দিই। তো আর কালকে যেটা হয়েছে, কালু মারা গেছে একটু মানে 5টা-6টার দিকে। এবার ভোরবেলা যেটা টাইমটা আমরা দিতে যাই সেই টাইমটা পেরিয়ে গেছে। তো আমি ওই ছেলেটাকে ফোন করলাম, ওই ছেলেটা শহরে ছিল না, মানে যে আর কি কবর দেয়। তো আমাকে বললো যে আমি আরেকজনের নাম্বার দিচ্ছি, সে এসে দেবে। সে আসে 12টার দিকে দুপুরবেলাতে। আমি বললাম ঠিক আছে, সারাদিন বডিটা পড়ে থাকবে সেটাও তো একটা বাজে ব্যাপার, তো যদি দিনের বেলাও হয়ে যায় অসুবিধে কী আছে, নয়তো আবার পরের দিন ভোরবেলা অবধি মানে 24 ঘন্টা পেরিয়ে যাবে। সো আমার মনে হয়েছিল এটা একটু বাজে হবে। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, ওই ছেলেটা এলো যখন আমি বললাম যে ঠিক আছে শোনো আমি একটু ও আমাকে বললো কত টাকা লাগবে কবর দেওয়ার জন্য, আমি জিজ্ঞেস করেছিলাম, তো ও বললো 700 টাকা লাগবে। তা ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। এবারে আমি বললাম কি দেখো আমার কাছে ক্যাশ টাকা নেই, আমাকে এটিএম থেকে গিয়ে তুলে আনতে হবে টাকাটা। তো তুমি 1 ঘন্টা বাদে আসো, আমি তুলে নিয়ে আসি টাকা, আর একটু ফুলের মালা একটা কিনে নিয়ে আসি। এবার যেটা হয়েছে আমি গেছি কিনতে, এবং এটিএমে টাকা ছিল না আমাদের বাড়ির সামনের এটিএমটাতে, আর ফুলের মালাও শেষ হয়ে গেছে দোকানে, আমি কোনোটাই পাইনি। তো 1 ঘন্টা বাদে ছেলেটা এসছে, তখন দেখি আকণ্ঠ মদ গিলে এসছে। হ্যাঁ, ওর বউও ছিল সঙ্গে, ছেলেটার সাথে ওর বউটাও এসছিল। আমি তখন বললাম যে এ পারবে এই অবস্থায়, তো মদ খেয়ে টলছে, এই কুকুর নিয়ে গিয়ে বলছে না না ও পারবে পারবে। আমার না কেমন একটা অস্বস্তি করছে তখন, না পারবে ও পারবে। এবারে আমি বললাম তুমি কুকুরের বডি নিয়ে যাবে কি করে, তো বললো আমার কাছে বস্তা আছে, আমি বস্তায় ভরে নিয়ে যাব। এবার বস্তায় ভরেও নিয়ে তো যাচ্ছে, এবার বউটা কী করেছে আমার হাতে কোদালটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে তুমি যাও ওর পেছন পেছন, ও ঠিক ঘুরে কবর দিয়ে দেবে। আমার একটু বাড়িতে কাজ আছে বলে বউটা চলে গেল। এইবার ওই মাতালের পেছনে আমি যাচ্ছি, আমার তখনই না মানে বুঝতে পারছি একটা কিছু গন্ডগোল হতে চলেছে, এবং তাই হয়েছে।
একটা মানে যেখানে কবর দিতে গেছি সেখানে জায়গাটা মানে একটা আমবাগানের মতো, প্রচণ্ড নোংরা। ওখানে লোকে মানে অসামাজিক কাজকর্ম হয় ওখানে রাতের দিকে। আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, বেশি বলা উচিত হবে না, এগুলো বলেই আমি মানে বিতর্কিত হয়ে যাচ্ছি সবার কাছে। তো আমি চাই না বিতর্কে জড়াতে, কিন্তু বিতর্ক এসে যায়। তো জায়গাটা একেবারেই মানে ভালো জায়গা নয়, মানে একটু অ্যাবান্ডেন্ট জায়গা, কিন্তু ওখানে প্রচুর সমাজ বিরোধীরা গিয়ে অসামাজিক কাজকর্ম করে এবং প্রচণ্ড নোংরা ওই জায়গাটা। তো সেখানে একটা জঙ্গলের ভিতরে ও গর্ত খোঁড়া শুরু করেছে। এবার ও মদ খেয়ে গর্ত খুঁড়ছে, তো ও একটুখানি খুঁড়েই ও কুকুর কবর দিতে পারে, যেখানে হয়তো আমার এতটুকুও ভালো করে খোঁড়া হয়নি। তখন আমি বললাম কি তোমার দ্বারা হবে না, তুমি যাও বাড়িতে। এবার ওকে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এবার বডি নিয়ে আমি তো দাঁড়িয়ে রয়েছি, মানে কালুকে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, কী করবো এবারে। এবার তো বাড়িতে থাকলে কি ঠিক আছে, আজকে হলো না, আমি কালকে সকালে দিতে পারতাম। এবার এখন ওই জঙ্গলে এনে ফেলে দিয়েছি, এবার তো আমি না পারছি ওখান থেকে সরে যেতে, না পারছি ওখানে দাঁড়িয়ে থাকতে। তো যাই হোক, আমি আরও দু একজনের সাথেও যাই চেনাশোনার মধ্যে, ওরা সবাই মোটামুটি আমাকে চেনে, কয়েকজনকে বলার করে আরেকটা ছেলে জোগাড় হলো। এবার সে বললো হ্যাঁ ঠিক আছে আমি ঘুরে দেবো। তখন আমি বললাম কি দেখো, পুরো কাজটার জন্য 700 টাকার কথা হয়েছিল, এবার এই ছেলেটা তো এনে এখানে ফেলে দিয়ে গেছে আর তুমি খুঁড়ছো, তাহলে আমি 700 টাকাকে আধা আধা ভাগ করে 350 এখানে বডিও নিয়ে এসেছে, তার জন্য ওকে 350, আর তুমি খুঁড়ে দিচ্ছ তো তোমায় 350, এইভাবে আমি ভাগ করে দেব। তো সেটাই লাস্টলি হলো, এবং ও খুললো, খুঁড়ে ওখানে দেওয়ার সময় এবার সেইখানে তখন ওইখানকার কিছু ওই যেসব ছেলেটেলেরা ওখানে এসে অসামাজিক কাজকর্ম করে, তারা এসে তখন আমাকে বলছে এখানে পুঁতবেন না, এখানে গন্ধ বেরোবে, এই হবে সেই হবে। তো এই নিয়ে আমি ওদের সাথে তখন একটুখানি আমি একটু বলেছি যে এখানে এত নোংরা, এই প্লাস্টিকগুলো তো মাটিতে মিশবে না, এই বডিটা তো আমরা খুঁড়ে দিচ্ছি, মোটামুটি 4 ফুট খুঁড়ে দিয়েছি গর্ত, তো এটা মিশে যাবে 1 মাসের মধ্যে। আর আমরা যেই সব নোংরা করি তা তো মানে কি বলবো, 2000 বছর বাদেও এগুলো মিশবে না, এত প্লাস্টিক চারপাশে। তো এইগুলো তোমরা দেখতে পাও না। তো যাই হোক, আমি যা বুঝলাম যে মানুষ নিজের যে মানে সমস্যাগুলো সেগুলো দেখতে পায় না, চারপাশেরগুলো খুব দেখতে পায়। কুকুরের গুয়ে প্রবলেম, কুকুরের বডি কবর দিলে প্রবলেম, কিন্তু এত পলিউশন মানুষ যে করে রেখেছে। একটা আমাদের এখানে পুকুর আছে, রাস্তাগুলো আছে, ড্রেনগুলো আছে, প্লাস্টিকে সব ভর্তি, প্লাস্টিক ভাসছে সব। হ্যাঁ, সেগুলো মানুষের নোংরার মধ্যে পলিউশনের মধ্যে মনেই হয় না, অদ্ভুতভাবে মনেই হয় না। জানি না মানুষের কি সচেতনতা মানে কবে হবে। যাই হোক, আমি খুব কাঁদতে কাঁদতে আমি শেষ অবধি কালুকে কবর দিলাম। 4 বছরও আমার কাছে ছিল। নারায়ণপুর বাজারে কুকুর, লোকে মেরে ওর পা ভেঙে দিয়েছে, 3 পায়ের কুকুর। দেখো তোমরা উপকার জানো কাকে বলে? দিদি আমরা পারি না, আমরা উপকার করি। মা গো মা, ভগবান। কালু ভালো থাকিস বাবা, পরের জন্মে নেতা হয়ে জন্মাস, কুকুর হয়ে জন্মাস না, নেতা হয়ে জন্মাস বাবা পরের জন্মে। এরা মানুষ না, এই দুনিয়া মানুষ না। আমি আমার গাছের কিছু ফুল নিয়ে গেছিলাম, দোলন চাপা ফুল, সেটাই দিয়েছি, ফ্রেশ ফুল ছিল, কেনা ফুল আমি দিইনি কালুর খবরে। তো কী আর বলবো, এইভাবে আমি কালুকে শেষ বিদায় জানালাম। আর মানে আমি বলি যে আমাদের এখন সমাজের যা অবস্থা না, মানুষের কথাই মানুষ ভাবে না, পশু পাখির কথা আর কজন ভাবে বলুন। হ্যাঁ, এই যে গরুগুলোকে দেখি, ওদের থেকেই তো আমরা কত কিছু চিজ, পিৎজাতে চিজ খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, আমরা রসমালাই খাচ্ছি, অথচ ওরা খাচ্ছে সেই ডাস্টবিনের খাবার। আমাদের মধ্যে একটু ফিলিংসই হয় না যে একটু ভালো কিছু ওদেরকেও দিই। কেন ওরা ওই প্লাস্টিকগুলো খাবে, ওই ডাস্টবিনের পচা ধচা গন্ধ হওয়া খাবারগুলো? দে ডোন্ট ডিজার্ভ ইট। হ্যাঁ, তো বাট আমাদের মধ্যে সেই ফিলিংসগুলোই চলে গেছে, আমরা শুধু প্রফিট প্রফিট অ্যান্ড প্রফিট এর উপরে বেঁচে আছি। কী আর বলবো, আমি চাই মানুষের মধ্যে মনুষ্যত্ব একটু জাগ্রত হোক। এবং সবথেকে মজার বিষয়, এই কালুকে কবর দিয়ে এসে বাড়িতে এসে আমি প্রচণ্ডভাবে মেন্টালি এত
হ্যারাসড এবং টায়ার্ড ছিলাম। আমি আর খেতে পারিনি দুপুরে, আমি ঘুমিয়ে মানে শুয়ে পড়েছিলাম আমি। এবার 5টার সময় উঠে না আমার প্রচণ্ড খিদে পেয়েছে তখন। আমি একটুখানি খেতে বসেছি, সেই সময় কলিং বেল বাজে এবং ওই যে মাতাল ছেলেটা যে বডিটা নিয়ে ফেলে দিয়ে তারপরে চলে গেছিলো, সে এসেছে, টাকা দাও। আমার কাছে টাকা চাইতে এসছে তখন 5টার সময়। বললাম আমি ভাত খাচ্ছি, আমি এখনও এটিএমে যেতে পারিনি, আমি যাই, গিয়ে টাকা তুলে তোমায় আমি দেবো, কাজ মিটে গেছে, টাকা দেবে না? সে কেমনভাবে বলছে, মানে কি বলবো, আমি এখানে এই পাড়ায় প্রায় 9 বছর বাস করছি। আমার বাড়িতে অনেকেই কাজ করে, ড্রাইভিংয়ের কাজ করতো আগে আমার ড্রাইভাররা, সেই কেউ কারোর কোনো দিন একটা টাকাও আজ অবধি আমি মানে এরকম নয়ছাই করিনি বা মারিনি। সবাইকে যা দেওয়ার যতটা দেবে, কিন্তু কাজ না করে লোকে যে এইভাবে বাড়িতে এসে হুজ্জতি করতে পারে, কাজ আর্ধেক করে, না করে আমি বলবো না, আর্ধেক করে, এবং আমি এতটা হ্যারাসড হওয়ার পরে, কি মেন্টাল হ্যারাসমেন্ট ভাবুন। তো তাও দেখলাম যে এরা তো মাতাল, এদের সাথে বেশি কথা বললে এরা বুঝবেও না, শুনবেও না, তো বলে লাভও নেই। তো সে যাই হোক, আমি পরে এটিএম থেকে টাকা তুলে সেই টাকা ভাঙিয়ে আমি দুই বাড়িতে নিজে গিয়ে, ওদের বাড়িতে গিয়ে ওদের বউদের হাতে আমি টাকা দিয়ে এসেছি। মানে আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে তো মদের দোকানে গিয়ে মদ খেয়ে কোথাও পড়ে থাকতো, তো আমি ওদের বাড়িতে গিয়ে বউদের হাতে, দুই দুই বাড়িরই দুই, মানে এক যে খুঁড়ে মানে বডি নিয়ে গেছিলো সেই ছেলেটির বাড়িতে, এবং যে খুঁড়ে দিল মাটিটা তার, দুজনের বাড়িতে গিয়ে দুই বউয়ের হাতে গিয়ে আমি ওদের 350 করে আমি 700 টাকা দিয়ে আসি। এই হলো গিয়ে কালুর শেষকৃত্য সম্পন্ন হলো এইভাবে। আপনারা ওর আত্মার শান্তি কামনা করবেন, এবং আশা করি যে সমাজে এখনও হয়তো কিছু ভালো মানুষ আছেন যারা আমার ভিডিওটা দেখে এত আমার জন্য ফিল করেছেন, ভগবানকে বিশ্বাস করেন, ভগবানকে ডাকছেন। আপনারা এই সমাজ মানে খারাপরা তো সমাজের উপরে খারাপ কাজ করছে, কিন্তু যারা ভালো আমরা আছি, আমাদেরও কিছু দায়িত্ব আছে যে আমরা আর 5টা মানুষকে উদ্বুদ্ধ করি, বা এই অবলা প্রাণীগুলো বা এই যে পাগল যারা রাস্তায়, যে মানুষরাও যে পাগলগুলো ঘুরে বেড়ায়, খুব কষ্ট লাগে আমার ওদেরকে দেখলে। তো আপনারা একটু তাদের জন্যও একটু আপনারাও এগিয়ে আসুন। আমি তো আমার মতন করে চেষ্টা করছি। হ্যাঁ, আমি মনে করি না যে অনেকে বলে কুকুরের কাজ কেন করছো, মানুষের কাজ কেন করছো না। মানুষেরও কাজ করতে ইচ্ছে করে, কিন্তু সব সময় সব ক্ষেত্রে পয়সার অভাবে কিছু মানুষের কাজে তো আবার লিগ্যাল অনেক সমস্যা থাকে, তো সেইগুলো আমি অন্তত আমি পেরিয়ে উঠতে পারিনি। তো কুকুরদের করি, গরুদেরই করতে পারি না, ওরা একটা লার্জ অ্যানিমেল, ওদের আরও বেশি মানে কি বলবো, মানে কাজ করতে গেলে অনেক বেশি আমার ক্যাপাসিটি থাকতে হবে, যেটা আমার নেই। কিন্তু তবু আমরা প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা একটা দুটো করে অন্তত সকালে রুটিটুকু আমরা গরুকে দিই বা কুকুরকে দিই, সেটা আমার মধ্যে অনেকটাই, বা আমাদের উচ্ছিষ্টগুলো ওরা ভালো মন্দ মানে খেয়ে ওরা বেঁচে থাকে, যদি আমার মতে মানে আমাদের শাস্ত্রের মতে উচিত নয়, কিন্তু তবুও আর কি কী বলবো, আর মানে ডাস্টবিনে যে খায়, প্লাস্টিক খাওয়ার থেকে তো বেটার আর কি। তো আপনারা একটু চেষ্টা করবেন এই সমাজটাকে আমরা সবাই মিলে একটু সুন্দর করি, শুধু নিজের জন্য না বেঁচে একটু সবার জন্য একটু বাঁচার চেষ্টা করি। আর আরেকটা আপনাদের কাছে অনুরোধ, যে আমার বাচ্চা আছে এখন, আমার অ্যাকচুয়ালি 8টা বাচ্চা, আপনাদের 7টা আমি বলতাম ঠিকই, অ্যাকচুয়ালি আমার 8টা বাচ্চা, এখন আমার 7জন হয়েছে, মানে কালু মারা যাওয়ার পর। তো বাচ্চাগুলোর আমি ছবি দিয়েছি। এই হচ্ছে আমার গোলু, হ্যাপি, চিন্টু, মিন্টু, টাপা, টিনি আর আকাঙ্ক্ষা, এই কটা ডগ আছে আমার। তো এদেরকে যদি আপনারা মান্থলি হিসেবেও কেউ স্পন্সার করার জন্য, ভার্চুয়ালি অ্যাডপশন আমরা বলি এটা, যে আপনারা মাসে মাসে একটা কুকুরেরও যদি কেউ টাকা দিতে চান, 2000 টাকা করে এক একটা কুকুরে, মোটামুটি আমার সারা মাসে 16,000 টাকা আগে লাগতো, এখন 14,000 টাকায় হয়তো হয়ে যাবে। তো এদের মোটামুটি ওষুধপত্র, ভ্যাকসিন, ডিওয়ার্মিং, খাবার দাবার মিলিয়ে 2000-এর মধ্যে একটা কুকুরের হয়ে যায় মাসে। তো কেউ যদি মান্থলি হিসেবে আমার কুকুরদের জন্য কেউ অ্যাডপশানে এগিয়ে আসেন, একটু সহায়তা হয় আমার মানে আমার আর্থিকভাবে আমার বাচ্চাগুলোর। আর যদি কেউ সত্যি সত্যি অ্যাডাপশান নিতে চান নিজের বাড়িতে, এদেরকে কেউ অ্যাডাল্ট দেশি কুকুর তো কেউ নিতে চায় না, বাচ্চারা বেলায় আমি অনেক চেষ্টা করছি, কেউ নেয়নি, তবুও বলছি যদি কেউ নিতে চান সেটাও নিতে পারেন। ওরা প্রপারলি ভ্যাকসিনেটেড আছে, নিউটারও করা আছে, অনেকে স্টেরিলাইজেশন নিউটার করা আছে। দুজনের হয়নি, হ্যাপি আর টাপা, এই দুটো মেয়ের হয়নি,
করাবো। এবার হ্যাপির এই জন্য আমি অ্যাডাপশন আপাতত আমি করাচ্ছি না। যদি বাকি কাউকে আপনারা অ্যাডাপ্ট করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি জানি এটা না হওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও আর কি আশা করছি যদি কেউ এগিয়ে আসেন সহৃদয় ব্যক্তি, আমাকে আমার বাচ্চাদেরকে মান্থলি হিসেবে আপনারা ভার্চুয়ালি সাহায্য করতে পারেন। আমি আমার কি বলবো ইউপিআই নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান আপনারা আমার ইনস্টাগ্রামে আমার সাথে মেসেজ করতে পারেন ডিরেক্টলি, মনিকা সাহা 92। এখানে আপনারা ডিরেক্টলি আমাকে মেসেজ করতে পারেন পার্সোনালি, সেখানে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। এবং জেনুইনলি আসবেন যদি আসেন, আর নইলে আসার দরকার নেই। মানে ওদেরকে যদি ভালোবেসে আসেন একমাত্র তবেই আসবেন, নইলে মানে আমি আর মানে কি বলবো ভুলভাল কিছু নেওয়ার মতন অবস্থাতে এখন আর নেই আমি। তো ধন্যবাদ, আজকের মতন এইটুকুই বলার ছিল। আপনারা কালুর আত্মার শান্তি কামনা করবেন। অনেক ধন্যবাদ আপনাদের। নমস্কার।